বায়ুমণ্ডল। ওকে, তো বাতাসকে আমরা চোখে দেখতে পাই না, সবাই জানে, ঠিক আছে। তো তবু বাতাসকে যদি আমরা চোখে দেখতেও পাই, তুমি দেখো এখন যদি আমরা বাতাসকে চোখে দেখতেও পাই তাহলে বাতাসের মধ্যে কি কি আছে, বাতাসের মধ্যে কি কি আছে? তো বাতাসের মধ্যে না বিভিন্ন গ্যাসীয় কণা আছে, বিভিন্ন গ্যাসীয় কণা, অর্থাৎ যে কণাগুলো তার মধ্যে সব থেকে বেশি আছে নাইট্রোজেন আর অক্সিজেন, অর্থাৎ নাইট্রোজেন অক্সিজেন মিলেই হচ্ছে 99%, ঠিক আছে। বাতাসের সব থেকে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলেই আছে 99%, 100%। ওকে, তারপর 1% আছে আর অন্যান্য গ্যাসীয় উপাদান, তার মধ্যে যেমন হচ্ছে আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, তারপর হিলিয়াম, মিথেন, ক্রিপ্টন, হাইড্রোজেন, এ সমস্ত গ্যাস সবগুলো মিলে 1%। ওকে, আর সেখানে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে হচ্ছে 99% আছে। ক্লিয়ার? এগুলোকে আমরা বলি গ্যাসীয় উপাদান, এবং এই গ্যাসীয় উপাদানগুলো নিয়েই বায়ুমণ্ডল তৈরি। এই গ্যাসীয় উপাদান ছাড়াও বায়ুতে আরো কিছু থাকে, যেমন তার মধ্যে জলীয় বাষ্প। এখন জলীয় বাষ্প কি না, জলীয় বাষ্প হচ্ছে জল যখন গরম হয়, জল গরম হওয়ার পর সেই জলটা কি হয় না বাষ্পীভূত হয়, অর্থাৎ জলটা টুকরো টুকরো ভাগ হয়ে যায়। পর যেমন ধরো এই এক টুকরো জলটা কি হয়, গরম হয়ে জলটা এরকম টুকরো টুকরো ভাগ হয়ে যায়, এরকম টুকরো টুকরো ভাগ হয়ে যায়, ঠিক আছে। এরকম টুকরো টুকরো ভাগ হয়ে গেলে তখন সেটা কি হয়, বাতাসের সাথে ভেসে যায়। যখন জল এরকম এতগুলো টুকরো এক কাছে থাকে তখন কি জলটা ভারী থাকে, ওই জন্য সে বাতাসে ভাসতে পারে না। কিন্তু যখনই ওরা হালকা হয়ে যাচ্ছে, যখনই টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তখনই সেটা কি বাতাসে ভেসে যাচ্ছে। যেমন ধরো এই খাতাটা, এটা এর থেকে যদি আমি এক টুকরো কাগজ ছিঁড়ে নিই, ধরো এইটুকু কাগজ আমি ছিঁড়ে নিলাম, এরকম টুকরো টুকরো কাগজ দিয়েই তো এত বড় একটা খাতা হয়েছে, যা কি না, তাই তো। তো এইটাকে যদি ছেড়ে দিই আমি, সোজাসুজি মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচেই পড়বে, কিন্তু এটাকে তুমি ছেড়ে দাও কি অনেকটা উড়ে যাচ্ছে, তাই তো। অর্থাৎ ঠিক সেরকম যখন একটা জল সেটা উষ্ণ হয়ে গরম হয়ে যখন টুকরো টুকরো হয়ে যায়, ছোট্ট ছোট্ট কোণায় পরিণত হয়, তখন সেটা কি হয়, তাকে আমরা বলছি জলীয় বাষ্প। ক্লিয়ার? তখন সেটা বাতাসে মিশে যায়। ক্লিয়ার? এরপরে এই জলীয় বাষ্প থাকে আমাদের বায়ুমণ্ডলে, মানে 10 কিলোমিটারের মধ্যে টোটাল 90% জলীয় বাষ্প থাকে। ওকে, আর তার মধ্যে মানে 10 কিলোমিটার মধ্যে জলীয় বাষ্প থাকে, 90% তার 90% জলীয় বাষ্প থাকে কোথায়, 6 কিলোমিটারের মধ্যে। আমাদের ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটারের মধ্যেই কি 90% জলীয় বাষ্প দেখা যায়, আর টোটাল জলীয় বাষ্প হচ্ছে 10 কিলোমিটারের মধ্যেই থাকে, এর উপরে আর যায় না। ক্লিয়ার? এটা হলো জলীয় বাষ্প। এরপর আরো কিছু থাকে যাকে বলি আমরা অ্যারোসল। অ্যারোসল কি, অর্থাৎ অ্যারোসল হচ্ছে আমাদের বিভিন্ন ধূলিকণা যাকে বলে, ঠিক আছে। অ্যারোসল কথার মানে যেমন AERO, অ্যারো কথার মানে বায়ু, ওকে, এবং সল কথার মানে হচ্ছে কণা। ওকে, তো বায়ুমণ্ডলে যে সমস্ত কণা থাকে, অর্থাৎ কঠিন পদার্থের কণা যেগুলো থাকে বায়ুতে মিশে, সেগুলোকে আমরা বলি অ্যারোসল। ক্লিয়ার? অর্থাৎ সেই অ্যারোসলগুলো আসে হচ্ছে কোথা থেকে, যেমন ধূলিকণা, সমুদ্রে জল যখন বাষ্পীভূত হয় তার লবণ কণা, এবং তারপরে দেখবে বিভিন্ন ফুলের রেণু হাত দিলে দেখবে গুঁড়ো গুঁড়ো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং খুব হালকা, ঠিক আছে। সেইগুলো কি হয়, বাতাসের সাথে উড়ে বেড়ায়। তো এই যে বাতাসে এরকম ধূলিকণা থাকে বলি আমরা আকাশকে নীল রং দেখতে পাই আকাশে, বুঝতে পেরেছো? এই ধূলিকণার কারণেই কি হয়, আকাশে নীল রং দেখা যায়। এছাড়া দেখো, তো এই যে বললাম ধূলিকণা, এই যে এরকম ধূলিকণাগুলো নিয়েই কি হয়, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, বায়ুর কণা এবং এই ধূলিকণা একসঙ্গে মিশে কি হয়, জমাট বাঁধে, এবং যেটাকে আমরা বলি মেঘ, ঠিক আছে, যেটাকে আমরা বলছি এই যে মেঘ। দেখো এইভাবে এই ধূলিকণা, জলীয় বাষ্প সমস্ত কিছু মিশে কি হয়, একটা মেঘ সৃষ্টি করে, ঠিক আছে। অর্থাৎ মেঘ হচ্ছে এই জলীয় বাষ্প এবং ধূলিকণা একটু জমাট বাঁধে, এবং জমাট বেঁধে যখনই মাধ্যাকর্ষণ শক্তির টান হয়
যখন ভারী হয়ে যাবো তখনই বৃষ্টি রূপে আবার নিচে পড়ে। ঠিক আছে, তো এই ধূলিকণাগুলো থাকে বলেই কি মেঘটা জমতে পারে। যদি ধূলিকণা না থাকতো তাহলে মেঘটা এত জমাট বেঁধে এতটা বৃষ্টি হতো না। জলীয় বাষ্পগুলো উঠতো উপরে উঠে সেই কণাগুলো এক কাছে জমে আবার ঠিক পড়ে যেত। মানে যেগুলো আমরা দেখবে ঠিক অনেক সময় মেঘ নেই অথচ মানে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, সেগুলো কি জলীয় বাষ্পটা ওঠে আবার সঙ্গে সঙ্গে নিচে এসে যায়। কি বলে বুঝতে পেরেছো? কিন্তু যখন থেকে বিশাল মেঘ জমেছে, মেঘ জমার পর বাজ পড়ছে, বিদ্যুৎ পড়ছে এবং তারপরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার মানে কি সেই মেঘটা বিশাল জমে আছে এক কাছে। ওকে, তারপর সেটা বৃষ্টি রূপে ঠিক পড়ে। কিন্তু যদি এই ধূলিকণাগুলো না থাকতো তাহলে বৃষ্টি হতো অবশ্যই, সেটা উঠতো এবং সবসময় ঝিমঝিম করে বৃষ্টি হতো। অর্থাৎ বাতাসে ধূলিকণা, জলীয় বাষ্প আর গ্যাসীয় কণা এসব নিয়েই বায়ুমণ্ডল তৈরি। কি বলা বুঝতে পেরেছ? এইসব নিয়েই বায়ুমণ্ডল তৈরি। এবারে আমরা আসবো যে আমাদের বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠে কত দূর পর্যন্ত আছে। কি বললাম? বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠে কত দূর পর্যন্ত আছে। তা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডল টোটাল 10,000 কিলোমিটার অব্দি আছে। কত? 10,000 কিলোমিটার অব্দি বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠে আছে। এবং এই 10,000 কিমি অব্দি পৃথিবীকে এইভাবে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। কি বললাম বুঝতে পেরেছ? 10,000 কিলোমিটার অব্দি পৃথিবীতে বায়ুমণ্ডল ওরকম চাদরের মতন ঘিরে রেখেছে। তো সেইগুলোকে আমরা কি বলি? বায়ুমণ্ডলে এক একটা স্তর। ওকে, তো এই বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে সবার প্রথমে দুটো ভাগ করা আছে, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। অর্থাৎ হোমোস্ফিয়ার কথার মানে হচ্ছে সমমণ্ডল। সমমণ্ডল মানে অর্থাৎ 0 থেকে টোটাল 80 কিলোমিটার অব্দি, অর্থাৎ মেসোস্ফিয়ার ঠিক পর্যন্ত, এইটাকে আমরা বলি হোমোস্ফিয়ার। কেন হোমোস্ফিয়ার ঠিক বলা হয়? কারণ এখানে বায়ুর যে উপাদানগুলো, এই বায়ুর উপাদানগুলো কি সমান অনুপাতে থাকে। কি বললাম? সমান অনুপাতে ঠিক থাকে। যেমন ধরো সাপোজ বলছি, নাইট্রোজেন যদি ধরো 70% থাকে, অক্সিজেন যদি 30% থাকে, তার মানে রেশিওটা কত? 7:3, একই না? তাই তো, 7:3। এবারে কথা হচ্ছে, এখন যদি কোনো স্থানেতে কোনো অঞ্চলেতে সেখানে নাইট্রোজেন যদি ধরো 14 থাকে, তাহলে অক্সিজেন থাকবে কত? 6, তাই তো? তো এইভাবে সমান অনুপাতে কি না বায়ুমণ্ডলে উপাদানগুলো থাকে এখানে। সেই জন্যই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এই তিনটে স্তরকে আমরা হোমোস্ফিয়ার বলি, অর্থাৎ সমমণ্ডল। এরপরে তারপরের থেকে একদম 10,000 কিমি অব্দি এটাকে আমরা হেটেরোস্ফিয়ার বলি, বিষমমণ্ডল। মানে এখানে বায়ুর উপাদানগুলো সমান অনুপাতে থাকে না, ছড়িয়ে ছিটিয়ে কম বেশি করে তোমার থাকে। বুঝতে পেরেছো? তাহলে হোমোস্ফিয়ার হচ্ছে না আমাদের বায়ুমণ্ডলের, হোমোস্ফিয়ার হচ্ছে পৃথিবী পৃষ্ঠে যে তিনটে স্তর, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে 80 কিলোমিটার অব্দি কি তাকে আমরা হোমোস্ফিয়ার বলছি। ওকে, এখানে কি না বায়ুর উপাদানগুলো সমান অনুপাতে থাকে। ক্লিয়ার? বায়ুর উপাদানগুলো সমান অনুপাতে থাকে। ওকে, আর এরপরে 80 থেকে একদম 10,000 কিমি অব্দি আমরা বলছি এটাকে হেটেরোস্ফিয়ার, অর্থাৎ যেখানে বায়ুমণ্ডলের কণা অর্থাৎ বায়ুর উপাদান সমান অনুপাতে থাকে না। ক্লিয়ার? পৃথিবী পৃষ্ঠ থেকে 18, কোথাও আছে 18, কোথাও 20, ওটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে 18 কিলোমিটার বা 20 কিলোমিটার অব্দি যে প্রথম স্তরটা তার নাম ট্রপোস্ফিয়ার। কি বললাম? ট্রপোস্ফিয়ার স্তর। এবং তারপরে 20 থেকে 50 কিমি অব্দি যাকে বলছি স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। আর তারপর 50 থেকে 80 কিলোমিটার অব্দি তাকে বলছি মেসোস্ফিয়ার স্তর। ওকে, এবং মেসোস্ফিয়ারের স্তরের উপরে আছে কি না আয়নোস্ফিয়ার। ওকে, আয়নোস্ফিয়ারে আছে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে আছে পরে আছে ম্যাগনেটোস্ফিয়ার। ক্লিয়ার? বোঝা গেল? তো এবারে আমি এক একটা স্তর নিয়ে আলোচনা করব। তো সেই স্তরগুলো কি? যেমন সবার প্রথমে হচ্ছে টপোস্ফিয়ার। দেখো, অর্থাৎ টপোস্ফিয়ার আমি বললাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে 20 কিলোমিটার অব্দি বা 18 কিলোমিটার অব্দি। ওকে, এটা হচ্ছে অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজ। তো অ্যাভারেজ 18 বা 20 কিলোমিটার অব্দি টপোস্ফিয়ার স্তর। এই টপোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য কি না? টপোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরে আমরা ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে উঠতে থাকে তত বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। কি বললাম? ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে উঠতে থাকে তত বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। কি হারে কমে
যেটা হচ্ছে প্রতি কিমিতে মানে 1000 মিটারে, 1000 মিটার বা 1 কিমি, 1 কিমিতে কমবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, মানে 1 কিলোমিটার উপরে উঠলো মানে সেখানে বায়ুর তাপমাত্রা কি হবে, 6.4 ডিগ্রি সেলসিয়াস কমবে। এইভাবে কমতে 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 গিয়ে একদম টপোস্ফিয়ারের শেষে দাঁড়ায় -80 ডিগ্রি তাপমাত্রা প্রায়, ঠিক আছে, -80 ডিগ্রি টেম্পারেচার গিয়ে দাঁড়ায় একদম টপোস্ফিয়ারের উপরেতে। ক্লিয়ার? তাহলে এই স্তরেতে সবার প্রথমে কি হয় না, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে, 1 নম্বর। ওকে, আচ্ছা, এই স্তরেতেই আমি বললাম জলীয় বাষ্প যতদূর পর্যন্ত থাকে ততদূর পর্যন্তই কি হয়, বৃষ্টি, তাই তো? বৃষ্টিটা হয় কোত্থেকে, জলীয় বাষ্প থেকেই তো। তাহলে আমি আগেই বললাম জলীয় বাষ্প থাকে 10 কিলোমিটারের মধ্যে, তার মানে এই টপোস্ফিয়ারের মধ্যেই পুরো জলীয় বাষ্পটা আছে, তাই তো? তো এই টপোস্ফিয়ারেই কি হয়, ঝড় বৃষ্টি জল, হ্যাঁ, এইগুলো হয়, যে কারণে এই স্তরটা শান্ত নয়, তাই আমরা একে ক্ষুব্ধ মণ্ডল বলি। এই স্তরেতে যত ঝড় বিদ্যুৎ বৃষ্টি যা কিছু হওয়ার এই স্তরেতেই হয়। ওকে, এবং এই স্তরেতে মানে ঝঞ্ঝাটটা বেশি, কারণ যত বেশি উপাদান থাকবে তত ঝঞ্ঝাট কি হয়, বাড়বে। ওকে, তো সেই কারণে একে বলা হচ্ছে কি না, ক্ষুব্ধ মণ্ডল। বোঝা গেল? একে বলা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ক্লিয়ার? 2 নম্বরটি বসি। আর এরপরে এই স্তরেতে আর কি হয় না, বায়ুকে দূষণ করার জন্য যে সমস্ত পদার্থগুলো থাকে সেগুলো এই স্তরেতেই থাকে। অর্থাৎ এই স্তরে কি না, বায়ুর দূষক পদার্থগুলো দেখতে পাওয়া যায়। বোঝা গেল? ট্রপোস্ফিয়ার। এবারে আসছি ট্রপোপজ। অর্থাৎ ট্রপোপজ, পজ কথার অর্থ কি, থেমে যাওয়া, পজ কথার অর্থ থেমে যাওয়া, ঠিক আছে? তার মানে ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে তারপরে স্তর যখন শুরু হচ্ছে প্রায় 2 থেকে 3 কিলোমিটার, এখানে একটা স্তর যেখানে বায়ুমণ্ডলের কোনো বৈশিষ্ট্যের কোনো রকম পরিবর্তন কিছু হয় না, স্থির থাকে একদম, যেই জন্য তাকে বলা হয় ট্রপোপজ। কি বললাম, বোঝা গেল? তাকে বলা হচ্ছে ট্রপোপজ। অর্থাৎ বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে আর স্ট্র্যাটোস্ফিয়ার স্টার্ট হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার, যেটা দেখা যায় যেখানে বায়ুমণ্ডলে কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? এরপরে ট্রপোপজ শেষ হওয়ার পরে আসে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর ঠিক টপোস্ফিয়ারের বৈশিষ্ট্যের উল্টো। কি না, যেমন বললাম যে টপোস্ফিয়ারে কি হয়, যত উচ্চতা বৃদ্ধি পায় তত টেম্পারেচার কমতে থাকে, আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, যত উচ্চতা বৃদ্ধি পায় তত টেম্পারেচার বাড়তে থাকে। বুঝা গেল? ঠিক এর হচ্ছে উল্টোটা, তত টেম্পারেচার বাড়তে থাকে। এবং তারপরে এখানে কোনো জলীয় বাষ্প কণা নেই, তার মানে তোমার জলীয় বাষ্প ধূলিকণা কিচ্ছু নেই, তার মানে কোনো ঝড় বৃষ্টি বিদ্যুৎ হচ্ছে কিছু নেই, তার মানে স্তরটা খুবই শান্ত। ক্লিয়ার? তাই জন্যই আমরা স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলি। আর এই শান্ত মণ্ডলের কারণে স্ট্র্যাটোস্ফিয়ার উপর দিয়ে যে সমস্ত জেট প্লেন গুলো সেগুলি কি স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে যায়, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যায়, মানে টপোস্ফিয়ারের উপরে। কি বলা কথা বুঝতে পেরেছো? কারণ টপোস্ফিয়ার তো কখন কোথায় ঝড় বৃষ্টি কি হবে তার কোনো ঠিক নেই, সেখানে প্লেনের ক্ষতি হবে, সেই জন্যই আরো উঁচুতে উঠে একদম শান্ত স্তরটা ওর উপর দিয়েই প্লেনগুলো যায়, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেতে 20 কিলোমিটারের ওপরেতে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কি হলো না, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার বাড়তে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য কি না, এখানে কোনো ঝড় বৃষ্টি বিদ্যুৎ হয় না, যার কারণে স্তরটা শান্তি বজায় থাকে, সেই কারণে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্ত মণ্ডল বলি। ক্লিয়ার? এরপরে স্ট্র্যাটোস্ফিয়ারে যে প্রথম বৈশিষ্ট্যটা বললাম যে এখানে যত উচ্চতা বৃদ্ধি পায় তত কি হয়, টেম্পারেচার বাড়তে থাকে। তো টেম্পারেচার বাড়ার কারণ কি? এবার অনেকেই প্রশ্ন করবে স্যার কেন বাড়ে। যেমন আমি বললাম যে ট্রপোস্ফিয়ারের টেম্পারেচার কমতে থাকে, তার কারণ আমার আলোটা যদি এখানে থাকে, যদি এখানে তাপ থাকে, আমি তাপটা থেকে যত হাতটা সরিয়ে নেবো কি হবে, তাপটা কমবে। ঠিক সেরকম আমাদের সূর্যরশ্মি ভূপৃষ্ঠে এসে কি হয়, আগে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ভূপৃষ্ঠ থেকে উত্তপ্ত হয়, হয়ে তারপরে কি হয়, যত উপর দিয়ে উঠতে থাকে তত তাপমাত্রা কমে। ক্লিয়ার? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বাড়ে কেন? তো স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বাড়ার প্রধান কারণ হচ্ছে যে বললাম ওজোন গ্যাস। এখন ওজোন গ্যাস কি করে না, সূর্যের যে অতিবেগুনি রশ্মি কি করে, ও শোষণ করে, এবং শোষণ করে তারপর
এই স্তরে থেকে কোনো জলীয় বাষ্প টেলস বেশি কিছু না থাকার কারণে এই স্তরে ঘনত্ব কি কম, তাতে কি হয় সূর্যের রিফ্লেকশনটা বেশি হয়, যে কারণে কি হয় তাপমাত্রা বাড়তে থাকে। এবার দেখো ওজোন গ্যাস প্রায় স্ট্র্যাটোস্ফিয়ারের তোমার মোটামুটি 15 থেকে 20 কিমি একটা স্তর আছে। যে হচ্ছে ওজোন গ্যাস তৈরি হয় কিভাবে? ওজোন গ্যাস হচ্ছে এখানে যখন হচ্ছে অতিবেগুনি রশ্মি এখানে আসছে, আসার পরে এখানে যে অক্সিজেন থাকছে এটা তখন ও কি করছে, অতিবেগুনি রশ্মির এতটাই ক্ষমতা তখন এই অণুটাকে দুটো পরমাণুতে ভেঙে দিচ্ছে, ভেঙে গেল এটা। কারণ ও যখন ঢুকবে তখন কি করবে, অক্সিজেনটাকে ভেঙে তারপর ঢুকবে, না হলে ঢুকতে পারছে না। তাহলে এখানে যখন দুই অণু অক্সিজেন কি হচ্ছে, ওটা দুর্বল, ক্লিয়ার। এবার তখনই এখান থেকে আর একটা অক্সিজেন কি হচ্ছে, ও বলছে তোকে ভেঙে দিয়েছে, চল দিয়ে আমরা দুজনে হচ্ছে মিলে একটা গার্ড করি। তো এই O2 আর এখানে যে ও পরমাণু দুটো মিলে কি হচ্ছে O3, ঠিক আছে, দিয়ে একটা লেয়ার সৃষ্টি করছে। কি বলা কথা বুঝতে পেরেছো? আমাদের শরীরেও যেমন দেখে বিভিন্ন ভাইরাস আছে, বিভিন্ন ভালো খারাপ আছে, তো আমাদের শরীরে যখন খারাপ ভাইরাস ঢুকে তখন কি করে না, ভালো ভাইরাস গুলো তারা তার সঙ্গে যুদ্ধ করে, তাই তো? ঠিক সেরকম প্রকৃতিতেও যখন দেখছে একটা গ্যাসীয় কণা সূর্যের একটা রশ্মি ভেঙে দিচ্ছে, তখন আরেকটা কণা কি হচ্ছে, গিয়ে ওর সাথে যুক্ত হচ্ছে, যুক্ত একসঙ্গে আরো শক্তিশালী হচ্ছে, ক্লিয়ার, আরো শক্তিশালী হচ্ছে। এবং সেই আরো শক্তিশালী হয়ে কি না একটা নতুন গ্যাস, তার নাম হচ্ছে O3, অর্থাৎ ওজোন গ্যাস। তো এই ওজোন গ্যাস কি করছে, আমরা যেমন ঝড় বৃষ্টি রোদেতে কি করি, এই যে ছাতা ব্যবহার করি, ছাতা ব্যবহার করি, তাই তো? এই যে ছাতাটা ব্যবহার করলাম, এই ছাতাটা হচ্ছে কেন, কারণ এখান থেকে কোনো আলো আমার কাছে ঢুকবে না, তাই তো, আমার কাছে আসবে না। ঠিক সেরকম পৃথিবীর উপরে এই ওজোন গ্যাস ছাতার কাজ করে। কি বলে বুঝতে পেরেছো? অর্থাৎ অতিবেগুনি রশ্মিকে আসতে দেয় না। যেমন এই ছাতাটা তৈরি হয়েছে বিভিন্ন কাপড় দিয়ে, ঠিক সেরকম ওই তোমার কি বললাম হচ্ছে ওজোন গ্যাস তৈরি হচ্ছে কি না অক্সিজেন কণা দিয়ে, ওকে, এবং কত না O3, এবং যেখানে অতিবেগুনি রশ্মি আর ঢুকতে পারে না, নিজেকে প্রোটেক্ট করে ফেলছে। কি বললাম বুঝতে পেরেছো? শুধু নিজেকে প্রোটেক্ট করছে না, পৃথিবীকে হচ্ছে একদম প্রোটেক্ট করছে, এবং পৃথিবীকে প্রোটেক্ট করা মানে আমাদেরকে প্রোটেক্ট করা। কি বলা বুঝতে পেরেছো? এবারে কথা হচ্ছে আমাদের মানুষের একটি বৈশিষ্ট্য আছে, যে আমাদের উপকার করে আমরা সব থেকে তারই বেশি ক্ষতি করি। যে আমাদের উপকার করে তার উপকার তো স্বীকার করি না, ঘুরে তার ক্ষতি করারই চেষ্টা করি। ঠিক সেরকম আমরা আমাদের যে উপকার করছে ওজোন গ্যাস, সে যে উপকার করছে তার তো উপকার আমরা কখনো স্বীকার করি না, অথচ ঘুরে তারই আমরা ক্ষতি করছি। ওজোন গ্যাস ও তো নিজে একটা শক্ত লেয়ার, মোটা লেয়ার তৈরি হচ্ছে করেছে নিজে থেকে, যাতে সূর্য থেকে অতিবেগুনি রশ্মি না পৃথিবী পৃষ্ঠে আসতে পারে। আমরা এখান থেকে বলছি তুই আসতে দিবি না, হ্যাঁ, অতিবেগুনি রশ্মিকে, তো চল তোকে আগে ধ্বংস করি। কি করে না, আমরা এখানে কৃত্রিম ভাবে এমন কিছু গ্যাস উৎপন্ন করছি, এমন কিছু জিনিস প্রোডাক্ট ব্যবহার করছি, যেখান থেকে যে গ্যাসটা বাতাসে মিশে ও কি করছে, উপরে উঠে ওই ওজোন গ্যাসকে ছিদ্র ছিদ্র করে দিচ্ছে, আমরা যাকে ওজোন হোল বলি, ঠিক আছে, ছিদ্র ছিদ্র করে দিচ্ছে। সেগুলো কি, যেমন আমরা বাড়িতে এয়ার কন্ডিশন ইউজ করি, ওকে, তারপরে রেফ্রিজারেটর ইউজ করি, তারপর হচ্ছে আমরা বডি স্প্রে দিই, ফ্যাস করে বডি স্প্রে, ঠিক আছে। তো এসব থেকে কি হয় না একটা গ্যাস উৎপন্ন হয় যার নাম CFC গ্যাস, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্যাস কি করে না উপরে উঠে এইভাবে একে ছিদ্র ছিদ্র করে দেয়, ঠিক আছে। আর তারপরে যখনই ছিদ্র হয়ে যায় তখনই টুক করে তুমি রশ্মি ঢুকে পড়ে। মানে ও চেষ্টা করছে পৃথিবীকে রক্ষা করার, আর পৃথিবীতে বসবাসকারী মানুষ তারা চেষ্টা করছে ওজোন গ্যাসকে কি করে ভেঙে দেয়া যায়। বুঝতে পেরেছো? তো এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এরপর আসছি স্ট্র্যাটোস্ফিয়ারের পরে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি না, মেসোস্ফিয়ারের যে বৈশিষ্ট্য, মেসোস্ফিয়ার হচ্ছে তোমার 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত টোটাল এই স্তরটা, ক্লিয়ার, এই স্তরটাকে আমরা বলছি মেসোস্ফিয়ার। তো এই মেসোস্ফিয়ারের স্তরটা আবার এই টেম্পারেচার হ্রাস বৃদ্ধির কি হচ্ছে, আবার তার পরেরটা উল্টো হচ্ছে, মানে টপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে কমছে, তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছে, আবার মেসোস্ফিয়ারে কি হচ্ছে, আবার উষ্ণতা কমছে, ঠিক আছে। এবং কমতে কমতে এতটা পরিমাণে
মেসোস্ফিয়ারের উপরে গিয়ে যেটা হয় সেটা অতিরিক্ত তাপমাত্রা কম প্রায় -100 ডিগ্রি। তাহলে যেখানে -90 থেকে 100 ডিগ্রি তাপমাত্রা থাকে তুমি বলো সেখানে যদি আমি একটা কোনো আগুন অর্থাৎ লোহার বলকে বা লোহার দণ্ডকে আগুনে জেলে আগুনে ঠিক পুড়িয়ে লাল করে যদি ওখানে ওই -90 ডিগ্রি তাপমাত্রায় রেখে দিই সেটা কি হবে? ঠান্ডা হয়ে যাবে সঙ্গে সঙ্গে, হ্যাঁ কি না? তো ঠিক সেরকম আমাদের সৌরজগৎ থেকে কিছু উল্কাপিণ্ড, তো উল্কাপিণ্ড মানে কি? সেগুলো হচ্ছে আগুনের গোলা। তো ওই আগুনের গোলা যখন সৌরজগৎ থেকে নেমে আসার পর যখন পৃথিবীর দিকে ছুটে আসে তখন এই মেসোস্ফিয়ার স্তরেতে ওইগুলোকে কি করে? সঙ্গে সঙ্গে নিভিয়ে দেয়, যে আগুনটা আমাদের পৃথিবীতে এসে পড়ে না। কি বলো কথা বুঝতে পেরেছো? তার মধ্যে যেগুলো খুবই অতিরিক্ত বড় সড়ো সেগুলো তাপমাত্রা কমতে 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 এসে পাথরটা পড়ে, ওকে, আগুনটা ওখানে কি হয়ে যায়? নিভে যায়। ক্লিয়ার? অর্থাৎ সেই জন্যই বলা হচ্ছে কি না, এই মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের স্তরে পরের স্তরে হচ্ছে কি আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বলা হয়। আয়নোস্ফিয়ার কেন বলা হয়েছে? অর্থাৎ ওখানে যে বাতাসের কণাগুলো থাকে সেইগুলো আয়নিত অবস্থায় থাকে। আয়নিত অবস্থায় কি? অর্থাৎ এইভাবে থাকে। ক্লিয়ার? হচ্ছে আয়নিত অবস্থায় থাকে। আয়নিত অবস্থায় থাকার ফলে কি হয় না, আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে যখন বেতার তরঙ্গ যায়, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে যখন বেতার তরঙ্গ যায় ওই বেতার তরঙ্গ এখান থেকে গিয়ে কি হয়? এখানে ধাক্কা খায় এবং ধাক্কা খেয়ে আবার ফিরে আসে পৃথিবী। যদি এই আয়নোস্ফিয়ারে অর্থাৎ বায়ু কণাগুলো যদি আয়নিত অবস্থায় না থাকতো তাহলে কি হতো? আমাদের এখান থেকে বেতার তরঙ্গ যেত, সোজা বেরিয়ে যেত উপর দিয়ে। তার মানে তুমি হ্যালো বললে স্নেহ আর হ্যালো শুনতে পেত না, কারণ ওই হ্যালোটা সোজা উপরে ঠিক চলে যেত। তো এই যে আয়নোস্ফিয়ার আছে বলে কি হয়, তুমি হ্যালো বলছো, হ্যালোটা আগে যাচ্ছে ওখানে, ঠিক আছে, এখানে গিয়ে তারপর কি হচ্ছে? আবার এইদিকে ফিরে আসছে। কি বলা বোঝা গেল? অর্থাৎ বেতার তরঙ্গ ওখানেই কি হয়? প্রতিফলিত হয়ে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। যদি প্রতিফলিত না হতো তাহলে কি হতো? ও সোজা উপর দিয়ে তোমার চলে যেত, তোমার কানে আর আসতো না। তো এই আয়নোস্ফিয়ারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা। এরপর হচ্ছে আয়নোস্ফিয়ারের পরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে? তো এক্সোস্ফিয়ারে বায়ু কণা তেমন বিশাল কিছু থাকে না, সব হালকা যে বায়ুর কণাগুলো ওখানে বেশি তোমার থাকে। এবং তারপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবং ম্যাগনেটোস্ফিয়ার কি না, ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে যে বায়ুমণ্ডলকে যে চৌম্বকের মতন ধরে রেখেছে স্তরটা, তাকে আমরা বলছি ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ 10,000 কিমি অব্দি ম্যাগনেটোস্ফিয়ার স্তর থাকে। ঠিক আছে? এই বায়ুমণ্ডলের স্তরগুলো প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা। এরপরে আমরা যেটা দেখব, এরপরে যেটা হচ্ছে ইনসোলেশন। ওকে, ইনসোলেশন কি? ইনসোলেশন হচ্ছে, ইনসোলেশন কথাটা এসছে কিনা ইনকামিং সোলার। ওকে, তার মানে এই যে সূর্য রশ্মি যখন পৃথিবী পৃষ্ঠে আসছে, ওকে, সেটাকে আমরা বলছি ইনসোলেশন। ক্লিয়ার? বোঝা গেল? তো এই যে অর্থাৎ মানে ইনকামিং সোলার রেডিয়েশন, তাকে আমরা বলছি ইনসোলেশন। তো এখন কথা হচ্ছে এই যে সূর্যরশ্মি কতটা আসে বা পৃথিবীতে কিভাবে কাজ করে দেখো, এবং কতটা আমরা পাই। ওকে, তো আমাদের সূর্যরশ্মি পুরোটা পৃথিবীতে আসে না, ঠিক আছে, তাকে যদি টোটাল 200 কোটি ভাগে ভাগ করি, 200 কোটি ভাগে যদি ভাগ করি তার 1 ভাগ পৃথিবীতে আসছে। ওকে, 200 কোটি ভাগের 1 ভাগ কি হচ্ছে? পৃথিবীতে আসছে। অর্থাৎ যাকে আমরা ইনসোলেশন বলছি, অর্থাৎ ইনকামিং সোলার রেডিয়েশন। ক্লিয়ার? এবারে কথা হচ্ছে এই যে 1 ভাগ, একে যদি আমরা 100% ধরি এবং সেই 100% ধরে যদি চলি তাহলে এই 100% যে সূর্যের রশ্মিটা আসছে, ওকে, 1 ভাগটাকে যদি 100% ধরে নিই, সেই হচ্ছে 1 ভাগটা যে পৃথিবীতে আসছে সেটা কি হচ্ছে না পৃথিবীর বিভিন্ন উপাদান দ্বারা কিছুটা শোষিত হচ্ছে, আবার কিছুটা পুনর্বিকিত হয়ে আবার উপরে চলে যাচ্ছে। কি বললাম কথা বুঝতে পেরেছো? এই সেই জন্য এটাকে তাপ বাজেট বলা হয়। মানে কিছুটা খরচা হচ্ছে আবার কিছুটা ফিরে যাচ্ছে। অর্থাৎ যেখানে ব্যালেন্সটা, অর্থাৎ মানে সমতা বজায় রাখার জন্য পৃথিবীতে এইভাবে
ইনসোলেশন হয়। ক্লিয়ার? তো কতটা আসে, কতটা কি কাজে লাগে দেখো। তো এই যে এক ভাগ, এটাকে আমি 100% তোমার ধরেছি। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। এই যে 200 কোটি ভাগের 1 ভাগ সূর্যের রশ্মি পৃথিবীতে আসছে। ক্লিয়ার? তারপরে মানে সূর্যের যেখানে তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি টেম্পারেচার, সেটাকে 200 কোটি ভাগ করলে তার 1 ভাগ আমাদের এখানে পৃথিবীতে আসছে। ওকে, তার শক্তিটা, সেটাকে আমরা 100% তোমার ধরছি। ক্লিয়ার? এই 100%-এর মধ্যে 66% কি হচ্ছে না আমাদের পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডল বলো, মেঘ বলো, তারপরে পৃথিবী পৃষ্ঠ বলো, কিছু শোষণ করছে। ঠিক আছে? শোষণ করছে। তো যাকে আমরা বলছি কার্যকরী সৌর বিকিরণ। কি বললাম? কার্যকরী সৌর বিকিরণ। এরপরে এই যে 66% আমাদের পৃথিবী পৃষ্ঠে শোষিত হলো, এলো, আর বাকি থাকছে কত? 34%। ক্লিয়ার? এই 34% কি হচ্ছে না বায়ুমণ্ডলের বিভিন্ন কণা দ্বারা আবার রিফ্লেক্ট করছে। মানে যখন আসছে, এই যে যখন এই যে সূর্যরশ্মি যখন আসছে, আসার ফলে 66% হচ্ছে কি হচ্ছে আমাদের পৃথিবীপৃষ্ঠ শোষণ করছে তার বিভিন্ন উপাদান দ্বারা, মেঘ দ্বারা, বায়ু দ্বারা, সমুদ্র পৃষ্ঠ দ্বারা, মানে বিভিন্ন কিছু দ্বারা চুপ সে তোমার শোষণ করছে। এবারে এই 34% কি হচ্ছে, ও ঘুরে আবার চলে যাচ্ছে। বুঝে গেল? তাহলে 66% বায়ুমণ্ডল কি করছে? শোষণ করছে। মানে সেটা আমাদের কাজে লাগছে, মানে যেটা আমাদের পৃথিবীতে রয়ে যাচ্ছে সেটা কি আমাদের কাজে লাগছে, আমরা সেই শক্তিটাকে কি করছি? ব্যবহার করছি। হ্যাঁ কি না? তো সেই জন্যই এই 66% যে রশ্মি, তাকে আমরা বলছি কার্যকরী সৌর বিকিরণ। ওকে, বলছে যে এই যে 66%-এর 1% হচ্ছে বায়ুমণ্ডল শোষণ করছে, বায়ু। ওকে, তারপর 3% হচ্ছে মেঘ শোষণ করছে। ক্লিয়ার? তারপর 48% হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ শোষণ করছে। 66% কি হচ্ছে না আমাদের পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন দ্বারা শোষিত হচ্ছে। ওকে, আর এই 34% এটা কি হচ্ছে, এই যে বিভিন্ন ধূলিকণা বলো, মেঘ বলো, তার দ্বারা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, ধাক্কা খেয়ে ছুটে আবার উপরে চলে যাচ্ছে, যাকে আমরা বলছি অ্যালবেডো। ক্লিয়ার? আচ্ছা, এবারে এই আমাদের সৌর কিরণ অর্থাৎ সৌর বিকিরণ কিভাবে আসে দেখো, কিসের মাধ্যমে আসে? তো সেই মাধ্যমটা 3 প্রকারে আছে। একটা হচ্ছে কন্ডাকশন, 2 নম্বর কনভেকশন, আর 3 নম্বর রেডিয়েশন। ঠিক আছে? কিরকম না বাংলাতে যদি বলি, পরিচলন, বিকিরণ আর পরিবহন। বোঝা গেল? পরিচলন, বিকিরণ আর পরিবহন, এইগুলো কি দেখো, আমাদের যখন সূর্যরশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে যখন পৃথিবীতে আসে, তখন তাকে আমরা বিকিরণ পদ্ধতি বলি। যেমন এই যে দেখো, এইখানে যে আগুনটা জ্বলছে, ঠিক আছে, এই যে আগুনটা জ্বলছে, এই আগুনটা জ্বলার ফলে আগুনের তাপ, তুমি যদি এখানে হাতটা দাও, তুমি তাপটা কি করে না পাবে? তো আমরা যখন দেখবে আগুন পোহায় শীতকালেতে, আগুন ওখানে জল আমরা হাতটা এভাবে দিয়ে থাকি, তার মানে কি আমরা আগুনকে টাচ করছি না, তা সত্ত্বেও আমরা তাপটা পাচ্ছি। এটাকে বলা হচ্ছে কি? বিকিরণ পদ্ধতি। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে বিকিরণ পদ্ধতি। এই ছবিটা দেখো, অর্থাৎ এটাকে আমরা রেডিয়েশন বলছি। কি বলা বোঝা গেল? এবারে হচ্ছে পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতি কি? এই যে ধরো এইখানে এই যে এইটা কেটলিটা যে উত্তপ্ত হচ্ছে, এই আগুনের দ্বারা বিকিরণ পদ্ধতি কি হচ্ছে? কেটলিটা উত্তপ্ত হচ্ছে। ক্লিয়ার? এই কেটলি উত্তপ্ত হওয়ার পর তুমি কেটলি যদি হাতলটা ধরো, কি হবে? আগে এই জায়গাটা উত্তপ্ত হবে, হওয়ার পর তারপর আস্তে আস্তে কি হবে? তাপটা সরতে থাকবে, সরতে হতে তুমি যেখানে হাত দিয়েছো সেখানে কি তাপ লাগবে? হ্যাঁ কি না? আমরা যদি কোনো তাওয়া বা মানে ক্যান বা যা কিছু যখন আমরা স্টোভেতে বা গ্যাসেতে গরম করি, তখন কি হয় না আগে সসপ্যানিটা গরম হয়, হওয়ার পর তারপর কি হয়? সে তাপটা তোমার হাতে আসে, প্রথমেই আসে না, তাই তো? এটাকে বলা হচ্ছে কি না পরিবহন পদ্ধতি। কি বললাম বোঝা গেল? এটাকে বলা হচ্ছে পরিবহন পদ্ধতি। আর পরিচালন পদ্ধতিটা কেমন হয় না, তাপ এইভাবে উঠছে, উঠে আবার কি হচ্ছে? ব্যাক করে এদিকে আসছে। দেখবে যখন কেটলিতে জল ফোটে, জলটা যখন ফোটে তখন কি হয়? দেখবে টকবক টকবক করে নিচ থেকে উপর দিয়ে উঠতে থাকে, নিচ থেকে উপর দিয়ে উঠতে থাকে। হ্যাঁ কি না? তাই তো? কি হয় না যেখানে
বেশি উত্তপ্ত হচ্ছে তখন কি হচ্ছে, সেটা হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে তখন কি উপরে উঠে যাচ্ছে, আর উপরে যে ঠান্ডা নেমে যাচ্ছে। ক্লিয়ার? তো সেটাকে আমরা বলছি পরিচলন পদ্ধতি। বোঝা গেল? সেটাকে বলা হচ্ছে পরিচলন। অর্থাৎ যখন জলটা ফুটছে, এখানে যখন খুব উত্তপ্ত হচ্ছে তখন কি এই জলকণাগুলো অনেক হালকা হয়ে যাচ্ছে, হালকা হওয়ার পর তখন কি ও উপরে উঠে যাচ্ছে, আর উপরের যে ঠান্ডাটা সে ভারী আছে তখন সে আবার নিচে আসছে। এটাকে বলা হচ্ছে পরিচলন পদ্ধতি। বোঝা গেছে কিনা? তাহলে বিকিরণ পদ্ধতি অর্থাৎ যখন তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আমরা সূর্যের তাপটা পাই, মানে এই যে সূর্য আসছে, আসার পরে যে আমরা ডাইরেক্ট যে গরমটা পাচ্ছি সেটাকে আমরা বলছি বিকিরণ পদ্ধতিতে। ক্লিয়ার? এবং তারপরে সে এসে কি করছে, পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করছে। দেখবে আমরা কোনো জায়গায় পাথর দিয়ে বাঁধানো থাকলে সেখানে যদি অনেকক্ষণ ধরে সূর্যরশ্মি পড়ে সেখানে পা দিলে কি হয়, গরম লাগে। তার মানে কি, তোমার ডাইরেক্ট না, ওটা কি আগে পাথরটা গরম হয়েছে, তারপর সেই পাথর থেকে তোমার শরীরে আসছে, তাই তো? সেটাকে বলা হচ্ছে কি না পরিবহন পদ্ধতি। মানে এক বস্তু থেকে আরেক বস্তু যখন তাপ ট্রান্সফার হচ্ছে, কি বলা কথা বোঝা গেল? যখন এক বস্তু থেকে আরেক বস্তু যখন তাপটা ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা কি বলছি, পরিবহন পদ্ধতি। বোঝা গেছে? এরপরে পরিচলন পদ্ধতি কি না, যে জায়গায় তাপটা পাই সেখানের কণা কি হয়, হালকা হয়, হালকা হয় উপরে ওঠে, আর উপরের ভারীটা কি হয় নিচে নামে, নিচে নেমে সেটা আবার কি হয়, আবার উত্তপ্ত হয়, আবার হালকা হয়, আবার হালকা হয়, আবার উপরে ওঠে। ক্লিয়ার? তো সেইভাবে যখন জল ফোটে দেখবে, যে যখন জলটা যখন গরম হয়, জলটা গরম হওয়ার সময় লক্ষ্য করবে নিচে থেকে হচ্ছে কোনা 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 জল কি হয় টুপ টুপ করে উপর দিয়ে উঠতে থাকে। তারপর ওখানটা গরম হয়ে গেছে, ও হালকা হয়ে গেছে, উপরে উঠছে, আর উপরের ঠান্ডাটা কি হচ্ছে নিচে যাচ্ছে। তো এরকম যখন জল কণাগুলো আস্তে আস্তে কি উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে, সেটাকে আমরা বলছি কি পরিচলন পদ্ধতি। ক্লিয়ার? বোঝা গেছে?